ঈদ মোবারক। প্রতি বছরই এই দিনটি আমাদের সামনে হাজির হয় ত্যাগের এক মহান দৃষ্টান্ত হয়ে। আমরা যদি কোরবানির মাহাত্ম্যকে ধারণ করে লোভ, স্বার্থপরতা, হিংসা বিদ্বেষ মুক্ত হয়ে সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে নিজেদের নিয়োজিত করতে না পারে, তাহলে কোরবানির ঈদ আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছুই নয়। আসুন এবছর কোরবানিকে সুন্দর, ত্যাগের মহিমায় মহিমান্বিত করে গরিব বান্ধব করে তুলে। প্রিয় দেশবাসী, কোরবানির পশুর চামড়া থেকে অর্জিত আয়ে আমার আপনার দরিদ্র আত্মীয় পরিজন, প্রান্তিক জনগোষ্ঠী ও দেশের লক্ষ লক্ষ মাদ্রাসা শিক্ষার্থী উপকৃত হয়। আমাদের গরিব স্বজন ও প্রতিবেশীরা তাদের হক যেন ঠিক ঠিক বুঝে পায়, সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে। তবেই এই উৎসবটি হয়ে উঠবে ধনী গরিব সকলেরই উৎসব। পশুর চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ, বর্জ্য ব্যবস্থাপনা সহ সার্বিক বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারের একটি উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে। একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কোরবানির চামড়া সংক্রান্ত যে কোনো সমস্যা, অভিযোগ ও পরামর্শ এই হটলাইনের নম্বরে ফোন করে নেওয়া যাবে। আমরা এই বছর কোরবানির পশুর চামড়া সংরক্ষণে 30,000 টন লবণ বিনামূল্যে সরবরাহ করেছি। কোরবানি ঈদে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হল পরিষ্কার পরিচ্ছন্নতা। আমি দেশবাসীর প্রতি আকুল আহ্বান জানাই, আপনারা সকলে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সমবেতভাবে এগিয়ে আসবেন। বিশেষ করে তরুণ তরুণীদেরকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। এবছর যারা হজ ব্রত পালন করছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে, আপনাদের দোয়ায় এবং সংশ্লিষ্ট সবার সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের ফলে এবছর আমাদের হজ ব্যবস্থাপনায় সাফল্য এসছে। প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় লাব্বায়েক অ্যাপের মাধ্যমে হজের সার্বিক ব্যবস্থাপনা ও সেবা নিশ্চিত করা হচ্ছে। এখন পর্যন্ত হজ ব্যবস্থাপনায় কোনো অনিয়মের খবর আসেনি। টাকা দিয়েও হজে যেতে না পারার যন্ত্রণা কাউকে কাঁদতে হয়নি। হজ ক্যাম্প কিংবা বিমানবন্দরে কোনো হাজিকে প্রতিবাদ বিক্ষোভ করতে হয়নি। প্রথমবারের মতো সরকারি টাকায় কাউকে হজে পাঠানো হয়নি। প্রিয় দেশবাসী, ঈদ উল ফিতরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদে বাজারের জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে আমরা তৎপর হয়েছি। এবার কোরবানির ঈদেও কোনো জিনিসের দাম যাতে আকস্মিকভাবে বেড়ে না যায়, সেদিকে আমরা সর্বোচ্চ নজর দিয়েছি। ফলে এবার আলু, পেঁয়াজ, ডিম, চিনি, শাকসবজি, তরিতরকারি ও মশলা সহ অধিকাংশ পণ্যের দাম গত বছরের তুলনায় কমেছে। আমরা সার্বিক বাজার ব্যবস্থাকে দুর্বৃত্তদের চক্র থেকে বের করে নিয়ে বাজারে একটা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে পেরেছি। জনগণকে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতে সরকারের সব রকমের চেষ্টা অব্যাহত আছে। পাশাপাশি এই কোরবানি ঈদেও দেশবাসী যাতে নির্বিঘ্নে নিজেদের দেশের বাড়িতে যাতায়াত করতে পারেন, সেজন্য সরকার সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মানুষের জানমালের নিরাপত্তায় সজাগ রয়েছেন। ঈদের ছুটির মধ্যেও বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারী এবং পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অক্লান্ত পরিশ্রম করছেন। আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। শুধু ঈদের সময় নয়, আগামী দিনে কখনোই বাস, রেল ও বিমান যাত্রায় কোনো ধরনের অনিয়ম যাতে না হয়, সেজন্য সরকার একটি কেন্দ্রীয় অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম করতে যাচ্ছে, যেখানে একই প্ল্যাটফর্ম থেকেই যাত্রীরা খুব সহজেই বাস, ট্রেন ও ফ্লাইটের টিকিট ক্রয় করতে পারবেন। একই রকমভাবে সব ধরনের সরকারি সেবা যাতে জনগণের দোরগোড়ায় পৌঁছে যায়, সেজন্য নাগরিক সেবা বাংলাদেশ এই নামে একটি সেন্টার পরিচালিত হচ্ছে। দেশের সর্বত্র শহরে, হাটে বাজারে তরুণ তরুণীদের মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় সার্ভিস সেন্টার স্থাপনের কাজ শুরু করেছে। এটি ঢাকা শহরে কয়েকটি সেবা কেন্দ্রের মাধ্যমে শুরু হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় তরুণ উদ্যোক্তারা নাগরিক সেবা কেন্দ্র থেকে সাধারণ নাগরিকদের এনআইডি, পাসপোর্ট, লাইসেন্স, পুলিশের কাছে জিডি করা, কর ফাইলিং করা সহ বিভিন্ন সরকারি ডিজিটাল সেবা দেবেন। এর ফলে দালাল চক্রের খপ্পর থেকে মুক্তি পাওয়া যাবে। নানা রকম হয়রানি ও ভোগান্তি কমবে বলে আমরা আশাবাদী। এই প্রজেক্ট শূন্য বাজেটে আমরা শুরু করেছি। দেশের বিদ্যমান অব্যবহৃত সম্পদ ব্যবহার করেই সামনে এগিয়ে চলা সম্ভব, এটাই আমরা বাস্তবে করে দেখার চেষ্টা করছি।
আমাদের চেষ্টা হচ্ছে প্রতিটি মন্ত্রণালয় থেকে যতগুলি সেবা এর আওতায় আনা যায় সবগুলোকে নিয়ে আসা। জাতির উদ্দেশ্যে বেশ দীর্ঘ একটা ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু আছে, সেগুলো নিয়ে পূর্ণাঙ্গ একটা ভিডিও আমি করব, আমার অ্যানালিসিস। কিন্তু একটা ফার্স্ট ইমপ্রেশন, আমি সাধারণত এ ধরনের ভিডিও করি না, সময় নিয়ে কথা বলতে পছন্দ করি, কিন্তু একটা ফার্স্ট ইমপ্রেশন বলা দরকার, কারণ দীর্ঘদিন ধরে আলোচিত একটা বিষয়ের এক ধরনের সুরাহা তার এই ভাষণের মধ্যে আছে। আমরা জানি গত বেশ কয়েক মাস থেকে এটা ইন্টেন্সিফাইড হয়েছে, গত 2-3 মাসে। এর আগে শুরু থেকে এই আলাপটা ছিল, বিশেষ করে বিএনপি একটা স্পষ্ট নির্বাচনী রোডম্যাপ, আরও সরাসরি যদি বলি, বিএনপি আসলে একটা নির্বাচনের মাস শুনতে চাইছে। তার জন্য তারা তাদের যে চাহিদা সেটা হচ্ছে এই বছরের ডিসেম্বর, সেটার কথা বলছিলেন। কিন্তু আমরা দেখলাম প্রধান উপদেষ্টা সেটা শোনেননি, সেটার চাইতে, সেই সময়সীমার চাইতে অন্তত 3 মাসের বেশি সময়, মানে তিনি যে রোডম্যাপের কথা, সময়সীমার কথা বলছেন, সেটা হচ্ছে এপ্রিলের 26 সালের এপ্রিলের প্রথমার্ধ, মানে 15th আগে। তার মানে 3 মাসের চাইতে আরও বেশি কিছুটা সময় বিএনপির যে শেষ তাদের ডেডলাইনের মতো ছিল সেটা থেকে তিনি নিচ্ছেন। প্রশ্ন হচ্ছে, এই যে একটা মোটামুটি তারিখ তিনি ঘোষণা করলেন, সেটা আমাদের এই যে রাজনৈতিক সংকট আছে, এটা আসলে সংকটের পর্যায়ে চলে গেছে, সেটাকে কতটুকু মেটাতে পারবে? আমরা খেয়াল করি, নির্বাচন আসলে ডিসেম্বরে হবে বলে মনে হচ্ছিল না। সরকারের, বিশেষ করে প্রধান উপদেষ্টার বক্তব্য খুব স্পষ্টভাবেই ছিল যে ডিসেম্বরে না, কারণ ডিসেম্বরে নির্বাচন চাওয়া নিয়ে তিনি তার অস্বস্তি বা বিরক্তিও প্রকাশ করেছিলেন জাপানে গিয়ে। তো আমরা অনেকে ধারণা করেছি আরেকটা বেটার অপশন হতে পারতো। ইনফ্যাক্ট ওটাই আমি এখনো মনে করি বেস্ট অপশন ছিল, সেটা হচ্ছে রমজান শুরুর আগে। কারণ নির্বাচনটা যদি শীতকালে হয়, ক্যাম্পেইন থেকে শুরু করে সব কিছু অনেক কমফোর্টেবল থাকে। নির্বাচনী প্রচারণা খুবই শারীরিক পরিশ্রমের কাজ, মানুষজন জনসভায় যাওয়া, প্রার্থীরা বিভিন্ন ভোটারের কাছে যাওয়া, মানুষ ইভেন ভোট যখন দিতে যাবে, তারা যখন কিউতে দাঁড়াবে, সব কিছু যদি হিসাব করি, শীতকাল ইজ দ্য বেস্ট টাইম, কোনো সন্দেহ নেই। এই বিবেচনায় আসলে মে জুনের দিকে নির্বাচন হওয়ার সুযোগও ছিল না, কারণ এই সময়টা অত্যন্ত তাপমাত্রা থাকে, আর্দ্রতা থাকে, ঝড় বৃষ্টি থাকে, সো সব কিছু টাফ। আমি তারপরও মানে মাঝে মাঝে মনে হচ্ছিল সরকারের কেউ কেউ কি নির্বাচনটা জুনেও নিয়ে যেতে চান কিনা, কারণ বাংলাদেশে জুনে জাতীয় নির্বাচনের সাম্প্রতিক ইতিহাসই আছে। আমি সেই মুক্তিযুদ্ধের সময়কার বা অত পেছন 70s 80s কথা বলছি না, 90s আছে। 96 সালে প্রথম যে সংসদ নির্বাচনটা বিএনপি করেছিল, 15ই ফেব্রুয়ারি নির্বাচন, সেটার পর যখন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার মেনে নিতে বাধ্য হয়, তখন বিচারপতি হাবিবুর রহমানের যে তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকারের নির্বাচনটা জুন মাসে হয়েছিল। সো একটা প্রেসিডেন্স আছে। এটা দেখিয়ে কেউ কেউ এটাও বলার চেষ্টা করতে পারতো, কিন্তু না, সেটা হয়নি। এটা মন্দের ভালো। আসলে ফেব্রুয়ারির পর আর এই এপ্রিলের ফার্স্ট হাফটাই একমাত্র অপশন ছিল। আমি নিজেও অনেকবার বলেছিলাম, সেটা হচ্ছে এরকম যে রমজানের আগে তারা তফসিল ঘোষণা করে দেবেন এবং রমজানের মধ্যে অফিসিয়াল কাজগুলো চলবে, মনোনয়নপত্র জমা, যাচাই বাছাই, মনোনয়নপত্র উইথড্রয়াল, তারপর ঈদের পর 2 সপ্তাহ ক্যাম্পেইন দিয়ে নির্বাচন হয়ে যাবে। এটাই লাস্ট অপশন ছিল। এবং এপ্রিলও খুব সুটেবল সময় না আসলে, কারণ এপ্রিলেও যথেষ্ট, আমরা আমাদের বাংলা মাস যখন বলি মার্চ, এপ্রিল, ওই সময়গুলো আসলে চৈত্র মাস, এবং মিডের আগে হওয়া মানে চৈত্র মাসের মধ্যে ক্যাম্পেইন এবং নির্বাচন হবে। খুবই উত্তাপ আছে ওই সময়, তবে অন্তত বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। ওই সময়গুলোতে খানিকটা কালবৈশাখী হয়, কিন্তু মেজর বৃষ্টি বা ঝড় হয় না। সো শেষ জায়গাটা, মানে সরকারের জায়গা থেকে আমরা বলবো সর্বোচ্চ যতটুকু সময় নেওয়া সম্ভব ছিল, সরকার ঠিক ততটুকু সময় নিয়েছে। এবং এখন এই সময়টা 3.5 মাসের মতো বেশি। এবং আমি আমাদের প্রধান 2 পাওয়ার সেন্টার, বিএনপি এবং সেনাবাহিনী, সেনাপ্রধানও সম্ভবত এই বছরের মধ্যে নির্বাচনটা চেয়েছিলেন, আমরা দেখেছি, বা তার একটা 18 মাসের কথা ছিল, সেটাও আসলে তার চাইতে খানিকটা বেশিই হলো। এখন কি দাঁড়াবে? বিএনপি কি মেনে নেবে? আমি আসলে সামনে এই যে তারিখটা ঘোষিত হলো, এই তারিখটা আবারও বলছি, এটা রমজানের আগে ফেব্রুয়ারি 1st বা 2nd উইকের মধ্যে হয়ে গেলে বেস্ট অপশন ছিল সব দিক থেকে। আমার মনে হয় সেই ক্ষেত্রে বিএনপি এটা নিয়ে উচ্চবাচ্য করতো না, কিন্তু এপ্রিলে যাওয়াটা বিএনপি খুব সন্তুষ্ট হবে বলে মনে হয় না। কিন্তু আবার আমি এটাও মনে করি না যে বিএনপি এই এপ্রিলে নির্বাচন নিয়ে অনেক টাফ কোনো পজিশনও নেবে। আমি ধারণা করি খুব টাফ কিছু নেবে না, কারণ সরকারের এটা এখন যেটা হবে একটা আলোচনার প্রশ্ন এসে দাঁড়াবে।
কে কাটটা বিএনপি যদি এটা এগ্রি করার বিনিময়ে সরকার বিএনপিকে কি ছাড় দেবে, বা একই সাথে সরকারি তারিখটা দিয়েছে সে বিএনপির কাছে কি চায়, এই জিনিসগুলো আসলে এখন হতে থাকবে। কিন্তু জটিলতা শেষ হয়নি বলে আমি মনে করি। আমি এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো, কারণ নির্বাচন কমিশনটা চলবে না বলে এনসিপি কথা তুলছে, আরও কিছু কিছু ইফস অ্যান্ড বাটস যোগ করছে। কারণ এপ্রিলে যদি দিয়েই দেওয়া হয়, এর সাথে যে শর্ত তারা জুড়ে দিচ্ছিলেন, সংস্কার হতে হবে, বিচার ভিজিবল হতে হবে, এগুলোকে যুক্ত করার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু আমি সব কিছুর পরও এই তারিখ ঘোষণাটাকে প্রাথমিকভাবে অন্তত আমি সাধুবাদ জানাই যে সরকার একটা স্পেসিফিক তারিখে এসছেন। এটা নিয়ে এখনও যে আলোচনা করা যাবে না, নট নেসেসারিলি এটা নিয়ে আলোচনা করা যাবে, কিন্তু ওই যে রমজান পড়ায় যেটা হয়েছে, 1 মাসের বেশি একটা সময়ের আসলে গ্যাপ পড়েই যায়, হয় এর আগে চলে আসতে হবে অথবা এর পরে, মানে 1.5 মাস 2 মাসের মতো পরে চলে যাচ্ছে। এই হচ্ছে ঝামেলার বিষয়। সো আসলে এটা ফেব্রুয়ারিতে আসতে হবে, সেটা আলোচনার পথ একেবারেই শেষ হয়ে গেছে আমি সেটাও মনে করি না। এখন সব পক্ষই চেষ্টা করবে পরস্পরের কাছে চাপের মাধ্যমে নানান রকম সুবিধা নিয়ে আসার। কিন্তু ওই যে একটা তারিখ তৈরি হয়েছে, দেশ এখন নির্বাচনমুখী হতে শুরু করবে, এবং আমি মনে করি অনেক ক্ষেত্রেই ওই ডেডলাইনটা আমাদের সংকটকে সমাধানের দিকে আস্তে আস্তে নিয়ে যাবে। মানুষ যখন নির্বাচনের দিকে তাকাতে শুরু করবে তখন অনেক কিছুই সম্ভব হবে, এবং পলিটিক্যাল আলোচনায় যতগুলো ডেডলক ছিল, আটকে গিয়েছিল বহু জায়গায়, সেগুলো সমাধান হতে শুরু করবে বলে আমি বিশ্বাস করি। আমি সরকারকে প্রাথমিকভাবে অন্তত ধন্যবাদ জানাই। আবারও বলি যে এটা সবচেয়ে খুশি হতাম আমি যদি ফেব্রুয়ারি মাসেই নির্বাচনটা হতো, সেটাই বেস্ট অপশন ছিল, বেস্ট সলিউশন ছিল। কিন্তু সব কিছু মিলে এখন যা হচ্ছে দেখা যাক। আমি আশা করি সবাই মিলে পরস্পরের প্রতি আস্থার সম্পর্ক তৈরির মাধ্যমে এটা নিয়ে হয়তো কাজ করা সম্ভব হবে।